রঞ্জিত গোসাই আমাদের সাথে গত 15 দিন ধরে যে পদযাত্রা করেছিলাম তার মধ্যে একজন গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন। নিজেও এই 15 দিন ধরে পায়ে হেঁটেছেন। গতকাল আমাকে টেলিফোন করে উনি বলছেন যে আশিস ঠাকুর, ডাক্তার আশিস ঠাকুর, তিনি একটা ভিডিও করেছেন বা তার একটা সাক্ষাৎকার কেউ নিয়েছে, যেটা ভিডিও করে প্রচার হয়েছে। আমি সেটা দেখেছি কি না। আমি দেখিনি, স্বাভাবিকভাবে বললাম না আমি দেখিনি। উনি তখন বললেন যে ওটা আমার হোয়াটসঅ্যাপে উনি পাঠিয়েছেন, একটু দেখে নিতে বলেছেন। আমি বললাম কেন, ওটা দেখতে বলছো কেন? ও বলল যে আপনি নাগরিকত্ব আইন সম্পর্কে যা বলেন আর আশিসবাবু যা বলেছেন তা তো মিলছে না। তো আমি কালকে একটু সময় করে আশিসদার ওই সাক্ষাৎকার বা ভিডিওটা আমি একটু শুনলাম। আমি শুনে যা বুঝলাম নতুন কিছু না। আমি বরাবরই জানি আশিসদা ওই আইন সম্পর্কে জানেন না, যেটুকু জানেন ভুল জানেন। আর কালকে ভিডিওটা শুনে দেখলাম যে আগে অনেক দিন দেখা হয়নি, অনেক দিন কথা হয়নি, বেশ কয়েক বছর। তো এর মধ্যে বুঝলাম বয়সও বেড়েছে, আরও বেশি গোলমাল বেড়ে গেছে। আসলে আশিসদা ওই ভিডিওটাতে বলছেন যে 2004 সালের ঠাকুরবাড়িতে অনশন আন্দোলন ইত্যাদি ইত্যাদি, প্রধানমন্ত্রীর সাথে মিটিং, সেই প্রধান ভূমিকা নিয়েছিল, কথাবার্তা বলেছিল। আসলে এগুলো বুড়ো হয়ে গেলে একটু ক্রেডিট নেওয়ার ইচ্ছে স্বাভাবিকভাবে হয়। শুনে মনে হলো আশিসদা ব্যতিক্রম কিছু নয়। আশিসদা 2004 সালের নির্বাচন, 2004 সালের যে অনশন আন্দোলন ঠাকুরবাড়িতে নাগরিকত্বের জন্য হয়েছিল সেটাতে ছিলেন মানে ওই আর 5 জনের মতো ছিলেন। মনে যতদূর মনে পড়ে 7 দিন অনশনের মধ্যে বোধহয় 2 দিন আধা ঘন্টা 1 ঘন্টার জন্য গেছিলেন, এই পর্যন্ত। আর অনশন আন্দোলনে উনি গিয়েছিলেন। আসলে তার যোগ্যতা হলো সে ঠাকুরবাড়ির একটা সিঁড়ির ছেলে। এইটা হচ্ছে তার মূল পরিচয়। তার বাইরে এসব নিয়ে আশিসদার তেমন কোনো ভূমিকা, যোগ্যতা, এগুলো আমি জানি না। আমি তো দেখিনি, অন্য কেউ কখনো সেটা লক্ষ্য করেছেন কি না। উনি যে ভিডিওটা বলেছেন, ভিডিওয় যে কথাগুলো বলেছেন, দেখুন তার একটা কথাও আমার কাছে ঠিক বলে মনে হয়নি। উনি অবশ্য কথার মাঝে মাঝে আবার চ্যালেঞ্জ করছেন, এটা করছেন সেটা করছেন, এসব বলছেন, সব অর্থহীন কথাবার্তা। উনি বাবা সাহেব ডক্টর আম্বেদকরের নেতৃত্বে রচিত যে সংবিধান, সে সংবিধানের 6 এ ধারা, 6 বি ধারা বলতে গিয়ে তাতে আম্বেদকরেরও ভুল ধরেছেন। আম্বেদকর ভুল করেছেন, আম্বেদকরের উচিত ছিল কি উচিত ছিল না, নানান কথা বলেছেন। আসলে 6 এ এবং 6 বি ধারা উনি বোঝেনি, একদমই বোঝেননি। 6 এ ধারা যেটা আছে, 6 এ ধারা আর 6 বি ধারা দুটো আলাদা নয়। 6 এ ধারাতে যা আছে তারপরে লেখা আছে অ্যান্ড, মানে তার সাথে 6 বি ধারায় আবার দুটো অংশ আছে, ইটালিক 1 ইটালিক 2। তো 6 এ ধারা প্লাস 6 বি 1 এবং 6 এ ধারা প্লাস 6 বির ওই ইটালিক 2, এইটা জুড়ে বিষয়টা। উনি যা বলেছেন সেটা একদমই বেঠিক কথা উনি বলেছেন।
তবে এটা ঘটনা যে 6-এর বিধারাতে এবং সংবিধানের যেটুকু আমাদের সংবিধানে আছে 5 থেকে 11 ধারা, সেটা তো ডিটেলস নেই নাগরিকত্ব সম্পর্কে। তো সেখানে আমাদের সংবিধান প্রণেতারা বলেছিলেন যে 48 সালের 19শে জুলাইয়ের পরে যারা আসবেন ভারতে, তাদের অটোমেটিক নাগরিকত্ব পেয়ে যাওয়ার কোনো প্রভিশন নেই। সেটা তাদের দরখাস্ত করে নাগরিকত্ব পেতে হবে এবং অত্যন্ত সহজ শর্ত ছিল। যারা নাগরিকত্ব দরখাস্ত করে ইন্ডিয়ান অরিজিন যারা পেয়েছেন জানেন, তাদের দরখাস্ত করলেই নাগরিকত্ব হয়ে গেছে। এইটা একটা জায়গায় বলেছেন উনি ভুল বলেছেন। আমি কথাগুলো বলছি এই কারণে যে আইনটা সম্পর্কে মানুষ নানাভাবে বিভ্রান্ত। সেখানে আরও বেশি এইভাবে বিভ্রান্তি ছড়ানোটা ঠিক নয় বলেই আমি কথাগুলো বলছি। না হলে আশিসদার কথা নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন ছিল বলে অন্তত আমার মনে হয় না। তো সেটা একটা করেছেন। আর যেটা হয়েছে সেটা হলো 2015 সালের 7 সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার একটা গেজেট নোটিফিকেশান করে। গেজেট নোটিফিকেশানের দুটো দিক ছিল। একটা ছিল 1920 পাসপোর্ট অ্যাক্ট থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের 6 সম্প্রদায় আর দুটো দেশ, তখন 3টে দেশ ছিল না, আফগানিস্তান ছিল না, বাংলাদেশ এবং পাকিস্তান ছিল। এই দুটো দেশের ওই 6টা সম্প্রদায়কে ছাড় দেওয়ার প্রশ্ন 1920 পাসপোর্ট অ্যাক্ট থেকে। আর আরেকটা হলো 1946 পাসপোর্ট অ্যাক্ট থেকে ওই লোকগুলোকে বাদ দেওয়ার প্রশ্ন। আসলে এই যে বাদ দেওয়া যেটা গেজেট নোটিফিকেশান করে এই যে অর্ডার বা এই যে রুলস থেকে বাদ দেওয়ার এই যে প্রক্রিয়া বিজেপি সরকার করেছিল, সেটা হচ্ছে ওই 2016-তে যে ক্যাগ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা এনেছিল, ক্যাগ নয় ক্যাব, ওই ক্যাব যেটা এনেছিল ওই সেইটার স্বার্থেই আগে থাকতে এই ব্যাপারগুলো করে নিয়েছিল। তা সেটা করেছিল 15তে গেজেট নোটিফিকেশান করে তারা বলেছে 2014 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে তারা ছাড় পাবে। এর মধ্যে কী গোলমাল আমি তো কিছু বুঝলাম না। আশিস দা এটা নিয়ে অনেকক্ষণ এটা সেটা এদিক ওদিক কী বললেন মাথামুন্ডু, আমি তো বুঝিনি, আপনারা বুঝেছেন কি না আমি জানি না। 15 সালে নোটিফিকেশান, সে নোটিফিকেশানে বলেছে 14 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে তারা ছাড় পাবেন। আর ওইখানে ওই যদি টদি না, ওসব যদি টদির বিষয় না, বিষয়টা হচ্ছে গভর্নমেন্ট বলছে যে 3টে দেশ থেকে যে 6টা সম্প্রদায় এসছে তারা ধর্মীয় নির্যাতনের কারণে বা তার আশঙ্কায় দেশ ত্যাগ করে চলে আসতে বাধ্য হয়েছেন, তাদের এই দুটো ধারা থেকে এই দুটো অর্ডার বা রুলস থেকে বাদ দেওয়া হলো। এইটা হচ্ছে বিষয়। এবং এর মধ্যে অন্য কিছু ভাবার কোনো কারণ নেই, তাদের বাদই দিয়ে দিয়েছে যে গভর্নমেন্ট ধরেছে তারা রিলিজিয়াস পারসিকিউশনের জন্য এদেশে এসেছে। এবং এইটা ধরেই ক্যাব যেটা হয়েছে 2016 সালে, তারা বলেছে 3টে দেশ থেকে ওই যারা এসেছে তাদের ওই যে 21B যেটা বিজেপি করেছিল 2003 সালে, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আসলে অনুপ্রবেশকারী বলে দিয়েছিল, ওই তার মধ্য থেকে এদের ছাড় দিয়েছে। এইটা করলো ওই দুটো 1946 আর 1920 থেকে, আর ওইটা করলো 21B মানে আইন থেকে, নাগরিকত্ব আইন থেকে ছাড়টা দিল। ছাড়টা দেওয়ার আগে এইটা প্রয়োজন ছিল এই গেজেট নোটিফিকেশান দুটো করার, সেটা করে নিয়েছে। ফলে আজকে যেটা দাঁড়িয়েছে সেটা হলো যে এই CA-19 যখন 19 সালে যখন এটা পাশ হয়ে গেল, তারপরে ওই 6টা সম্প্রদায় 3টে দেশ থেকে আসা তারা ভারতে আর অনুপ্রবেশকারী নয়। এবং এইটা 2016 সালের 15ই জুলাই এই বিলটা যেদিন এনেছিলেন সেদিন একটা
একটা লিখিত বিবৃতিও তখনকার দিনে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজনাথ সিং, সেটা দিয়েছিলেন। এবং এটা একটা রীতি, যে কোনো আইনের ক্ষেত্রে দিতে হয়। তাতে বলতে হয় যে কী লক্ষ্য উদ্দেশ্য বা কী কারণে বিলটা বা আইনটা গভর্নমেন্ট করতে চাইছে। মানে ওই যে প্রেস স্টেটমেন্টটা বা বিবৃতিটা যেটা হয়, যেটা পার্লামেন্টে প্লেস করতে হয়, সেটার হেডিং থাকে স্টেটমেন্ট অফ অবজেক্টস অ্যান্ড রিজনস। তো দেখবেন, সেটাও যদি আপনারা পড়েন, দেখবেন সেখানে রাজনাথ সিং পরিষ্কার বলেছে যে তখনকার, মানে এখন তিনি তখন বলছেন 16 সালে বলছেন, এখন যে আইন, যে নাগরিকত্ব আইন ভারতে কার্যকরী আছে, তাতে ওই 6টা দেশের, ওই 3টে দেশের 6টা সম্প্রদায় তারা অনুপ্রবেশকারী হিসেবে বিবেচিত হন, তাই নাগরিকত্বের দরখাস্তও করতে পারেন না, দরখাস্ত করার জন্যে বিবেচিত হন না। তাই ওই ক্যাব 16, যেটা পাশ হয়ে K-19 হয়েছে, সেইটা আনা হয়েছে যাতে 3টে দেশের 6টা সম্প্রদায় নাগরিকত্বের জন্যে দরখাস্ত করার যোগ্য বলে বিবেচিত হন। এই সবগুলোর পরে আর এইটা নিয়ে এটা তারা অনুপ্রবেশকারী তকমা গিয়েছে কি যায়নি, কার গেল না, ইত্যাদি ইত্যাদি, এসব কথা বলার কোনো অর্থ হয় না। কিন্তু সেইটা নিয়েই দেখলাম, ইংরেজি পড়ছেন, আসলে ইংরেজিটা জানেন আশিসদা, তার উল্টো মানে করতে গেলে, ভুল মানে করতে গেলে দেখলাম ধাক্কা খাচ্ছেন। কিন্তু তবুও বলতে হবে, কারণ একটা জিনিস বহুদিন থেকে বিজেপির বা আরএসএসের যে সংগঠন ছিল, নিখিল ভারত উদ্বাস্তু সমন্বয় সমিতি, তার যে নেতা ছিল অম্বিকা, যে এখন বিজেপির সভাপতি ছিল অম্বিকা, যে বিজেপির এখন এই যে কল্যাণীর এমএলএ হয়েছে, আর সেক্রেটারি ছিল সুবোধ বিশ্বাস, যে টিকিট সে পায়নি, বিজেপির টিকিট সে এবারে আবার চেষ্টা করছে লোকসভার টিকিটের জন্যে। আমি মাঝে দিল্লি গেছিলাম, দেখলাম ওখানে আবার চাঞ্চি ডাক্তারদের নিয়ে মিটিং করার কথা বলছে, মানে বিজেপি নেতাদের একটু দেখানো যে আমার লোকজন এখনও আছে, ইত্যাদি ইত্যাদি। তো তার নেতা ছিলেন এই আশিসদা। ফলে এতদিন ওই বিজেপি আরএসএস তালে তালে ডুগডুগি যেভাবে বাজিয়েছে ওরা, সেইভাবে নাচ গান করেছেন। তারপরে যেটা হয়েছে তাদের সাথে গোলমালটা, যখন সুবোধ অ্যারেস্ট হয়ে গেল, তখন এই বাংলা এবং ভারতে অনেক টাকা তার কেসের জন্যে কালেকশন হয়েছিল, যেটা একজ্যাক্ট আমি জানি না, লোকে বলে কয়েক লক্ষ টাকা কালেকশন করেছে। সেই টাকার ভাগাভাগি নিয়ে ওদের মধ্যে একটা গোলমাল হয়। সেটা অম্বিকার সাথে সুবোধের হয়, আবার অম্বিকা সুবোধ তাদের সাথে আলাদা করে আশিসদা এবং আশিসদার সাথে আরও 2-4 জন আছে। এইসব নিয়ে গোলমালের পরে এখন ভাগাভাগি হয়ে গেছেন। তো এখন এই সব নিজেদের যে অতীতের ভুল, অতীতের কুকীর্তি, এগুলো ঢাকতে গিয়ে তিনি পড়ে যেটুকু বোঝেন সেটুকুও পরিষ্কার করে বলতে পারছেন না। তো এখন আসলে এইটা বোধহয়, এই যে ভিডিওটা করেছেন, এটা বোধহয় অসীম সরকার, লোককবি অসীম সরকার, এবং তার সাথে আরেকজন কে একটা ভিডিও করেছেন, ওই সেইটার পাল্টা এরা এটা করেছে। তাহলে অসীম সরকারও আইন বুঝে গেছেন, তাহলে কী বলা যাবে, অসীম সরকারও আইন বোঝেন, কিছুই বোঝেন না ভদ্রলোক। কিছুদিন আমাদের সাথে মিটিং করেছিল, পরে আমরা বুঝতে পারলাম আমাদের সাথে একটু মিটিং করছেন করিডোরে, আসলে বিজেপিকে দেখাচ্ছেন যে আমি মিটিং করে বেড়াচ্ছি। তো এই হচ্ছে অবস্থা। তো এখন যেটা হয়ে আছে সেটা হলো যে 2014টা কাট অফ ডেট হয়েছে। আসলে ওই কাট অফ ডেটটা যেটা করেছে বিজেপি, ওটা আপনি চাইলে দরখাস্ত করার একটা কাট অফ ডেট। 2014 সালের আগে যারা এসেছেন, হিন্দু বৌদ্ধ যারা, তারা চাইলে দরখাস্ত করতে পারবেন। তো আমরা মনে করি যে প্রথম হচ্ছে দরখাস্ত করে নাগরিকত্ব পাওয়ার ওই পথে আমাদের লোকজন নাগরিকত্ব পাবে না। এটা অত্যন্ত দীর্ঘমেয়াদী পন্থা হবে, জীবদ্দশায় কেউ পাবে না।
আর তাছাড়াও এখন যে অবস্থা আছে তাতে কয়েকটা শর্ত জুড়ে দিয়েছেন, যেটা অনুপ্রবেশকারী তকমা মুক্তি হলেও নাগরিকত্ব পেতে গেলে সাধারণভাবে বলেছে যে সব এসেছে এরা অনুপ্রবেশকারী তকমা মুক্তি হলো, কিন্তু নাগরিকত্বের দরখাস্ত করে নাগরিকত্ব পেতে হলে যেটা জেপিসিতে মোদি গভর্নমেন্ট বলেছে, তাদের সত্যি সত্যি এবারে প্রত্যেককে আলাদা আলাদা করে প্রমাণ করতে হবে যে তারা রিলিজিয়াস পারসিকিউটেড, ধর্মীয় কারণে নির্যাতিত হয়েছেন বা হওয়ার আশঙ্কায় এসেছেন, তার প্রমাণ দিয়ে কিন্তু নাগরিকত্ব পেতে হবে। হ্যাঁ, তকমা মুক্তি একটা জিনিস, আর কিন্তু নাগরিকত্ব পেতে গেলে এই ব্যাপারগুলো দেখবে। বা বাংলাদেশে ছিলেন বা পাকিস্তানে যারা ছিলেন, আমাদের ক্ষেত্রে বাংলাদেশে যে ছিলেন তার একটা প্রমাণপত্র না দিলে অফিসাররা সই করবেন না। এসবগুলো কিন্তু জেপিসিতে মোদি গভর্নমেন্ট পরিষ্কার করে বলেছে, এবং পরিষ্কার করে বলেছে ওই 31,313 জন যেটা তাদের রেকর্ডে আছে, যারা এসে এফআরওতে নাম লিখেছেন, ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসে নাম লিখেছেন, ওই তারা পাবেন এটা বলেছেন। বিরোধী দলের এমপিরা জিজ্ঞেস করেছেন আর সবার কী হবে, তখন কিন্তু এই মোদি গভর্নমেন্টই বলেছে জেপিসিতে যে তারা পাবে না। বাংলাদেশ থেকে যারা 30-40 বছর আগে এসেছেন, এসে ধর্মীয় নির্যাতনের কথা সরকারকে জানাননি, তারা পাবেন না, তাদের পক্ষে এখন আর প্রমাণ করা সম্ভব না। তারপরেও জিজ্ঞেস করেছে এমপিরা যে যদি কেউ করেন উপযুক্ত প্রমাণ দিয়ে, বলে যদি কেউ করেন উপযুক্ত প্রমাণ দিয়ে এফিডেভিট করে, তাহলে আমাদের যে এজেন্সিসগুলো আছে ইনক্লুডিং তারা ওইটা নাকি বাংলাদেশে আবার এনকোয়ারি করে সেই সব করে টরে তার রিপোর্ট দেবে। রিপোর্ট যদি ফেভারে যায় তাহলে এত নাগরিকত্ব পেলেও পাবেন না, পেলেও পেতে পারেন। তো এরকম একটা অবস্থার মধ্যে আছে। ফলে আমাদের অযথা ভয় পাইয়ে দেওয়ার জন্যে মানুষকে ভয় দিত, এমনিতে ভয় দিয়ে লাভ নেই, কিন্তু এরা একটা অকারণ ভয় দেওয়ার চেষ্টা করছেন যে বিজেপি কত খারাপ। আর বিজেপি যে অ্যামেন্ডমেন্টটা এনেছে সে তো তাদের নিজেদের করা আইনে এনেছে, নিজেদের পাপ কিছুটা স্খলন হয়েছে, তাতে বিজেপির ক্রেডিট কিসে? 16 বছর ধরে ভোগান্তির পরে তারাই 2-1B করেছিল, বিজেপিই করেছিল 2-1B। এই 2-1B থেকে হিন্দুদের বৌদ্ধদের 3টে দেশ থেকে এসে ছাড় দিয়েছে, নিজেদের করা আইনে নিজেরা ছাড় দিয়েছে 16 বছর মানুষের ভোগান্তির পরে, এত আন্দোলনের পরে। আর তারপরেও মিথ্যে কথা বলছে। তখন হিন্দু মুসলমান সবাইকে অনুপ্রবেশকারী বলেছিল, হিন্দুরা শরণার্থী, মুসলমান অনুপ্রবেশকারী, একদম মিথ্যা প্রচার করেছিল, আর এখনও সেই মিথ্যা প্রচার করছে। এটা তো শুধু ছাড় দিয়েছে, নাগরিকত্ব কিছু দেয়নি। এখন বলছে যে এ আইনে নাগরিকত্ব হবে, এ আইনে নাগরিকত্ব হয় না, হবেও না, কেউ পাবে না। তো বিজেপি এই মিথ্যের উপরে তারা এটা করে যাচ্ছে। এই জন্যে আমরা তো বুঝে গেছি বিজেপি, আমরা এখন বুঝিনি, আমরা প্রথম থেকেই বুঝেছি, কিন্তু আমার মনে হয় মতুয়ারাও প্রায় সবাই বুঝে গেছেন যে বিজেপি তাদের নাগরিকত্ব দেবে না। এই জন্যে এখন আমরা কিছু মানুষ চেষ্টা করছিলাম, সিপিএমকে বলছি যে এতদিন যা করেছো এবার অন্তত তোমরা একটু উদ্বাস্তুদের পাশে দাঁড়াও, যে তাদের নাগরিকত্ব দেওয়ার একটা অঙ্গীকার তোমরা করো, একটা প্রতিশ্রুতি দাও। কংগ্রেসকেও সেই একই কথা বলছি। কংগ্রেসের একেবারে খাগড়ে থেকে শুরু করে তারিক আনোয়ার, অধীর চৌধুরী, এরা সব বড় বড় নেতা কংগ্রেসের, এখন সবার সাথে কথা বলেছি, মোটামুটি তারা কনভিন্সড হয়েছেন যে তারা এই ইস্যুটা নিয়ে লড়াই করবেন, ক্ষমতায় গেলে করে দেবেন, আর বিরোধী দলে থাকলেও তারা লড়াই করবেন। যদিও এখনও ফর্মাল অ্যানাউন্সমেন্ট তারা করেনি, আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই করবে, সেইভাবে আমাদের সাথে কিছু কথাবার্তা হয়েছে এবং চলছে। তো এখন এতদিন তো মতুয়ারা বলতেন, আমরা বলতাম জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালির ভিতরে, অন্যান্য বিভিন্ন ছোটোখাটো উদ্বাস্তু সংগঠন বলেছেন, সেটা বলে বলে ইস্যুটাকে আজকে একটা জনপ্রিয় জায়গায় গেছে, মানুষ বুঝেছেন। এইবার যা হোক, বড় বড় পলিটিক্যাল পার্টি এটাকে যদি টেক আপ করেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালের 17 ফেব্রুয়ারি তার মন্ত্রিসভার একটা সিদ্ধান্ত নিয়ে তারা বলেছে, স্বীকার করেছে যে যাদের ভোটার কার্ড আছে, যাদের রেশন কার্ড আছে, যারা 5 বছরের বেশি পশ্চিমবঙ্গে বসবাস করছেন, তারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য। এই যোগ্য নীতিগতভাবে এটা তারা স্বীকার করেছেন, স্বীকার করেছেন, এবং সেখানে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা সরকারকে লিখবে, কেন্দ্রীয় সরকারকে, রাজ্য সরকার লিখবে যে আবার ডিএমকে দায়িত্ব ফেরানো হোক যাতে তারা নাগরিকত্ব দিতে পারে।
কিন্তু ওই ডিএমকে দায়িত্ব ফেরানো দিয়ে কাজ হবে না। কারণ 85 সাল থেকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাও বলেছে, 85 সাল থেকে নাগরিকত্ব দেয়নি। এখন এত 1-1.5 কোটি আবেদন পড়বে, সেটা কোনো কন্ডিশন না থাকলেও সেটাও ডিসপোজ অফ করতে গিয়ে এরকম পরিকাঠামো গভর্নমেন্টের নেই, সেটা জীবদ্দশাতে কেউ পাবে না। ফলে ওইটা না করে 2014 বিজেপি করেছে, আমরা বিজেপির 2014 31শে ডিসেম্বর মানতে রাজি, কিন্তু এটা একটা ভিত্তিবর্ষ হোক, নাগরিকত্বের ভিত্তিবর্ষ, যে 2014 সালের আগে ভারতে বসবাস করছেন, তার একটা প্রমাণ দেখাতে পারলে, একটা প্রমাণ মানে ধরুন আসামের ক্ষেত্রে 14টা ডকুমেন্ট সুপ্রিম কোর্ট ঠিক করে দিয়েছে, ওই 14টা তার সাথে আর 2-একটা বাড়ানো হোক, বাড়িয়ে এরকম একটা ডকুমেন্ট অন্তত দেখাতে পারলে যে 2014 31শে ডিসেম্বরের আগে তারা ভারতে বসবাস করেন, তাদের নাগরিক ঘোষণা করে একটা আইন তৈরি হোক। আমরা এই দাবি করছি। আশিসবাবু বা অন্যান্য যারা আছেন তাদেরও বলছি যে ভুলের বোঝা আর ঢাকার চেষ্টা না করে এখন বিষয়টা একটু বুঝুন, নিজের ইগো ছাড়ুন, মানুষের স্বার্থে সত্যি কথাটা সোজা করে বলুন, তাতে মানুষ আপনাদের অতীতের যে কালি, ওগুলো মুছে দেবে, ওগুলো মানুষ ভুলে যাবে। এইটাই আপনাকে একটু বলার, আপনি সেটা করুন।